সুপ্রভাত, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। এখন আমি শিয়ালদা স্টেশনের বাইরে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে ক্যানিং। আজকে আমি আপনাদের ক্যানিংয়ে শ্রী শ্রী নারায়ণ গোস্বামী গৌরিয়া সেবাশ্রম দর্শন করাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমি এখন শিয়ালদা স্টেশন থেকে 8:24 ক্যানিং লোকাল ধরবো। ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে নামবো। ক্যানিং থেকে একটুখানি হাঁটা পথে এই গৌরিয়া সেবাশ্রম। শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব হচ্ছে 54 কিলোমিটার, আর সময় নেবে 1 ঘন্টা 16 মিনিট, আর মাঝখানে 17টা স্টেশন থামবে। চলুন তাহলে ক্যানিংয়ের লোকাল ট্রেন ধরি। এখন সময় হচ্ছে 8:05। আমি এখন শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, সাউথ সেকশনের দিকে। এক ঝলক আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। একুশ নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে। 8:28 ছাড়বে। একদম ফাঁকা ট্রেন, সাইডে বসে যাচ্ছি। ঠিক 8:33 ক্যানিং লোকাল 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে ক্যানিংয়ে পৌঁছে যাওয়ার পর। একদম রাইট টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা হচ্ছে ক্যানিং এর লাস্ট স্টপেজ। এখান থেকে আবার শিয়ালদার দিকে যাবে, তাই জন্য আবার সময় খুব ভিড় হয়েছিল, কেন লোকেরা আবার ক্যানিং থেকে উঠে যাচ্ছে শিয়ালদা যাওয়ার জন্য। আমরা যেদিকে ক্যানিং সেদিকেই কিন্তু হাঁটা পথে যেতে হবে। এই ক্যানিং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম। স্টেশন থেকে বেরিয়ে একদম বাঁদিকে ঘুরবেন, বাঁদিকে ঘুরে সোজা হাঁটতে হবে। বাজার কলকাতাটা কোন দিকে? ডান দিকে না? স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, বেরিয়ে বাঁদিকে মুড়লাম, বাঁদিকে মুড়ে সোজা চলে আসছি। সোজা হাঁটা পথে এই মেন রাস্তায় এলাম। মেন রাস্তার পরে আবার বাঁ দিকে যেতে হবে। মেন রাস্তার পরে আবার বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে দেখুন বাজার কলকাতা, এই বাজার কলকাতা। এখানে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের একটা স্ট্যাচু আছে, আর তারপরে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের একটা স্ট্যাচু, আর তারপরে বড় ঠাকুরের একটা মন্দির। বড় ঠাকুরের মন্দিরের পাশে বাজার কলকাতা, আর একটু এগিয়ে ডান দিকে SBI ATM ও জিও মোবাইলের দোকানের উল্টো দিকের গলি দিয়ে একটু এগোলেই শ্রী শ্রী নারায়ণ গোস্বামী গৌরীয় সেবাশ্রম। একদম স্টেশনের একদম কাছে, জাস্ট 2 মিনিট হাঁটা পথ। আমি চলে এসেছি। এই আশ্রমের মোট 2টি প্রবেশদ্বার। সামনে প্রবেশদ্বারটি সব সময় বন্ধ থাকে, শুধু অনুষ্ঠানের সময় খোলা হয়। প্রবেশদ্বারের 2 পাশে স্তম্ভে 2 জন দ্বাররক্ষীর মূর্তি বসানো আছে। তার উপরে 2টি পরীর মূর্তি, ও একদম প্রবেশদ্বারের উপরে 2 পাশে সাদা সিংহের 2টি মূর্তি বসানো রয়েছে। এক কথায় প্রথম প্রবেশদ্বারটি অসাধারণ। প্রবেশদ্বারের সামনে আশ্রমের নাম লেখা আছে। দ্বিতীয় প্রবেশদ্বারটিও খুব সুন্দর। প্রবেশদ্বারের উপরে 2টি ছোট রত্ন 2 পাশে, ও মধ্যিখানে একটি বড় রত্ন বসানো। প্রবেশদ্বারের উপরের মাঝখানে ভগবান বিষ্ণুর 4র্থ অবতার নরসিংহদেবের মূর্তি বসানো আছে। এখানে নরসিংহদেব হাত তুলে ভক্তদের আশীর্বাদ করছেন। সেবাশ্রমে প্রবেশ করেই এক ঝলকে মুগ্ধ হয়ে গেলাম। এই কোলাহলপূর্ণ বসতির মধ্যে যেন মনে হলো আমি এক স্বর্গরাজ্যে প্রবেশ করেছি। সামনে একটি বিশাল কারুকার্য খচিত নাট মন্দির। নাট মন্দিরটি এত বিশাল যা না দেখলে বোঝা যাবে না। নাট মন্দিরে প্রবেশের মুখেই একটি স্তম্ভ, যার উপরে গরুর দেবতা বিরাজ করছেন। গরুর দেবতা
করজোড়ে মূল গর্ভগৃহের দিকে তার ভক্তি নিবেদন করছেন। অসংখ্য স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এই কারুকার্য খচিত নাটমন্দির। পুরো নাটমন্দিরের মেঝ শ্বেতপাথর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, যাতে ভক্তরা এই নাটমন্দিরে বসে এক মনে ভগবানের কাছে প্রার্থনা ও হরিনাম জপ ও কীর্তন করতে পারেন। বিশাল নাট মন্দির, অপূর্ব পরিবেশ। আমি আপনাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা যখন আমার ভিডিও দেখে এই সেবাশ্রমে আসবেন, দেখবেন আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। নাট মন্দিরের দেওয়ালে ভগবান কৃষ্ণের ও মহাপ্রভু চৈতন্যদেবের নানান লীলা খেলার কাহিনী সুন্দর চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে ভক্তদের মনে এক আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তুলবে। নাট মন্দির দর্শন করতে করতে আপনাদের শিল ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের জীবনের কিছু কথা শোনাই। শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ 7ই ফেব্রুয়ারি 1921 খ্রিস্টাব্দের অমাবস্যার দিনে বিহারের পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত তিওয়ারিপুর নামে একটি গ্রামে অত্যন্ত ধর্মীয় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এই পবিত্র স্থানে ভগবান রামচন্দ্র ও বিশ্বামিত্র মুনি এসে তারকা রাক্ষসীকে বধ করেছিলেন। 1947 সালের ফেব্রুয়ারিতে তিনি পশ্চিমবঙ্গের শ্রী নবদ্বীপ ধামে তার গুরুদেবের সাথে প্রথম সাক্ষাৎ করেন। পরবর্তী সময় তিনি গৃহ ত্যাগ করে যখন শ্রী নবদ্বীপ ধামে আসেন, তখন গৌর পূর্ণিমার সমাপ্তির পর শ্রী কেশব মহারাজ কর্তৃক তাকে হরিনাম ও গায়ত্রী উভয় দীক্ষা দেয়া হয় এবং তিনি গৌর নারায়ণ লাভ করেন। পরবর্তী 5 বছরে তিনি শ্রী কেশব মহারাজের সাথে ভারত জুড়ে প্রচার সফরে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন এবং 1952 সালে গৌর পূর্ণিমায় তার প্রিয় গুরুদেব তাকে সন্ন্যাসের পবিত্র আদেশে দীক্ষা দিয়েছিলেন। 1954 সালে শ্রী কেশব মহারাজ তাকে শ্রী কেশবজি গৌরিয়া মঠ নামে নতুন খোলা মন্দিরের দায়িত্বে নিযুক্ত করেন। শ্রী নারায়ণ মহারাজের জীবনে একটি উল্লেখযোগ্য সম্পর্ক ছিল তার ঐশ্বরিক কৃপা শ্রী এসি ভক্তি বেদান্ত স্বামী মহারাজ প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিশ্ববিখ্যাত প্রচারক এবং কৃষ্ণ চেতনার জন্য ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যর সাথে তার সম্পর্ক। 1959 সালে তার গুরুদেব তাকে সন্ন্যাসী এবং উপাধি ধ্যান শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামী মহারাজা। প্রায় অর্ধ শতাব্দী ধরে শ্রী নারায়ণ মহারাজ তার গুরুদেব শ্রীমৎ মহাপ্রভু এবং ঐশ্বরিক দম্পতি যুগল কিশোর শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রতি সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন। 2010 সালের ডিসেম্বর মাসে পুরী ধামে শ্রী দামোদরজি গৌড়ীয় মঠে অগণিত ভক্তদের চোখের জলে ভাসিয়ে শ্রী নারায়ণ মহারাজ অপ্রকট লীলায় গমন করেন। মন্দিরের বাইরের বারান্দায় এই আশ্রমের গুরু পরম্পরার চিত্র শীতবস্ত্র পরিয়ে সুন্দরভাবে বসানো আছে, যা নিত্য পূজিত হয়। নাট মন্দিরের পরেই 5 ধাপ সিঁড়ি পেরিয়ে এই আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহ। এখন মূল মন্দিরের গর্ভগৃহের সংস্কারের কাজ চলছে, তাই মন্দিরের বিগ্রহদের গর্ভগৃহের দালানে সুন্দরভাবে নিষ্ঠা সহকারে রাখা হয়েছে এবং নিত্য আচার অনুষ্ঠানের মাধ্যমে সেবা করা হয়। মূল মন্দিরের অস্থায়ী গর্ভগৃহের প্রথমে কাঠের সিংহাসনে পঞ্চতত্ত্ব বিগ্রহ বিরাজ করছেন। এরা হলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর। গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে পঞ্চদশ শতকে পৃথিবীতে আবির্ভূত ভগবানের কৃষ্ণের 5টি অবতার। তারপরে সিংহাসনে শ্রী রাধা বিনোদ বিহারীর অপূর্ব যুগলমূর্তি বিরাজ করছেন, সামনে কোষ্ঠী পাথরের গোপাল হাতে বড় লাড্ডু নিয়ে। তৃতীয় সিংহাসনে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রার বিগ্রহ। আর সর্বশেষে এই আশ্রমের গুরুদেব শ্রী নারায়ণ মহারাজের বিগ্রহ। মূল মন্দির ও নাট মন্দিরের পাশেই এই আশ্রমের সুন্দর বাগান ও শিব মন্দির, আর আছে ভগবান কৃষ্ণের কিছু অসাধারণ মূর্তি। চলুন একবার এই আশ্রমের বাগান ও দেবাদিদেব মহাদেবের বাসস্থানটা দর্শন করে আসি। বাগানের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে অবাক হয়ে গেলাম, এ যেন আমি এক অন্য পৃথিবীতে চলে এসেছি। সবুজ ঘেরা সুন্দর বাগান, চারিধারে ভগবান কৃষ্ণ মূর্তির মধ্যে বিরাজ করছেন।
প্রবেশ করে চোখে পড়ল ভগবান কৃষ্ণের সেই অপরূপ মন মাতানো বিগ্রহ। সোনার পাত্রে জল, ভগবান কৃষ্ণ এক হাতে তার প্রিয় বন্ধু সুদামার চরণ ধরে আছে, আর এক হাত দিয়ে জল ঢেলে তার চরণ ধোয়াচ্ছে। এই চিত্রের মাধ্যমে এক অসাধারণ কাহিনী লুকিয়ে আছে, যা বললে আজকের ভিডিও অনেক বড় হয়ে যাবে। অন্য আরেকটি মূর্তি, যেখানে রাখাল বালকের সাজে ভগবান কৃষ্ণ। বাগানের এক কোনায় কাঁচের শোকেসে ভগবান কৃষ্ণের রাধার সাথে লীলা খেলার কিছু সুন্দর মুহূর্তের বিগ্রহ সাজিয়ে রাখা আছে। আশ্রমের বাগানে অনেক সবজির গাছ লাগানো আছে। বাগানের মাঝে গোলাকার একটি জলাশয়, সামনে দেবাদিদেব মহাদেবের মন্দির। মন্দিরের চূড়ায় বিশাল আকৃতির মহাদেবের মূর্তি এক হাতে আশীর্বাদ করছেন ভক্তদের। মন্দিরের প্রবেশের দুই ধারে নন্দী মহারাজ বসে আছেন। মন্দিরের গর্ভগৃহের ঠিক মধ্যিখানে মহাদেব সাদা শিবলিঙ্গ রূপে পূজিত হচ্ছেন। আশ্রমের প্রবেশের বাম দিকে আশ্রমের কার্যালয়। আশ্রমের সময়সূচি, ভোগ প্রসাদ ও থাকার কি ব্যবস্থা, চলুন একবার কার্যালয়ের ভেতরে গিয়ে আপনাদের জন্য জেনে নেওয়া যাক। আমাদের এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে। দূর দূরান্ত থেকে যারা আসেন তারা এখানে প্রসাদ গ্রহণ করেন। আর এখানে উনি আমাদের কিছু প্রোগ্রাম করে দিয়েছেন এবং আমাদের দায়িত্ব দিয়েছেন। একটা সিনেমার একটা প্রজেক্টর আছে, সেই প্রজেক্টরের মাধ্যমে আমরা রামায়ণ, মহাভারত, কৃষ্ণ এবং আমার তৈরি কিছু বই, যেমন ধরুন হরিদাস ঠাকুর এবং ডকুমেন্টারি ফিল্ম জগৎগুরু শ্রী শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুর, তার এই সমস্ত গুলি আমরা প্রজেক্টরের মাধ্যমে আমরা দেখাচ্ছি। আমাদের ভোরবেলায় 5টা থেকেই আমাদের একটা মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি, এবং মঙ্গল আরতির সঙ্গে সঙ্গে আমাদের 4টে থেকে আমাদের কীর্তন শুরু হয়ে যায়। এখন মহারাজ আছেন, মহারাজ এখন ডিজে কীর্তন করেন এবং 7টা অবধি, আমাদের 7:30 অবধি আমরা কীর্তন এখানে হয়। তারপরে আমাদের অন্য অনুষ্ঠান হয় এখানে। তারপরে দুপুরে ভোগ আরতি হয়। ভোগ আরতি কটার সময় হয়? ভোগ আরতি তখন ওই 1:30টার সময় ভোগ আরতি, মানে সকাল 6টার সময় মানুষ এলে, দর্শনার্থী এলে এখান থেকে মানে সারাদিনই খোলা থাকে। খোলা থাকে। আর রাত্রির কটায় বন্ধ হয়? রাত্রে আমাদের 9টার পরে আমাদের গেট বন্ধ হয়ে যায়, হয়, মানে পাঠটা শেষ হয়। পাঠটা শেষ হয়, ঠাকুর শয়নে যায়। ঠাকুর শয়নে যায়। তারপরে আমাদের এখানে প্রসাদ যা আছে পাঠ হয়, পাঠের পরে ওরা এসে প্রসাদ গ্রহণ করেন, তারপরে ওরা যে যার বাড়িতে চলে যায়। মানে এখানে রাত্রিবাসের এখনো কোনো সুযোগ হয়নি? রাত্রিবাসে মানে আমাদের রাত্রিবাসের ব্যবস্থা আছে, মানে দর্শনার্থীদের জন্য, ভক্তরা যদি এসে এখনো পর্যন্ত এখনো করে পারেনি। তার মানে দিনে দিনে এসে সন্ধ্যেবেলায় পাঠ শেষ হলে চলে যেতে পারবে। আশ্রমের কার্যালয়ের পাশেই আশ্রমের গ্রন্থাগার ও বৈষ্ণব ধর্মের নানান সামগ্রীর কাউন্টার। এখানে তুলসীমালা, জপমালা, জপ ব্যাগ, গীতা ও বিভিন্ন প্রকার ভগবত সামগ্রী পাওয়া যায়। আমি এখানে আসার পর অফিস রুমে গিয়ে 50 টাকার বিনিময়ে এই প্রসাদ কুপন নিয়েছি, কিন্তু আমি একদম ভুলে গেছি যে আমি প্রসাদ গ্রহণ করতে পারবো না, যেহেতু আতপ চালের যে প্রসাদ হয়
দুপুরের প্রসাদটা আতপ চালেরই বেশিরভাগ মঠ মন্দির আশ্রমে হয়। এই অন্ন প্রসাদটা আমি গ্রহণ করতে পারবো না, কেননা আতপ চাল আমার সহ্য হয় না। কিন্তু এই কথা শোনার পর যে অফিস রুমে যে মহারাজ ছিলেন উনি বললেন, না, আমাদের এখানে সেদ্ধ চালেরও প্রসাদের ব্যবস্থা আছে, আপনি দরকার পড়লে সেদ্ধ চালে প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো তাই ওনার কাছ থেকে আমি 50 টাকার কুপনটা নিয়ে নিলাম। দেখি সেদ্ধ চাল দিয়ে ডাল দিয়ে একটুখানি আমি প্রসাদ গ্রহণ করে নেবো, কেননা আপনাদের প্রসাদের ব্যাপারটা একটু দেখানোর আমার ইচ্ছা আছে। আমি এর আগে দুটো মন্দিরে প্রসাদ গ্রহণ করিনি, আমার শরীর ভালো নেই এবং ডাক্তার মানা করেছেন বলে। তো আমি এখানে কুপন কেটে নিয়েছি, তাই ভাবছি প্রসাদ গ্রহণ করব না বাড়ি চলে যাব, দেখা যাক কি হয়। এখানে প্রত্যেক একাদশীর দিন কিন্তু খুব ধুমধাম করে পুজো আর্চা পালন হয়, অনেক অনুষ্ঠান হয়, অনেক দর্শনার্থী এবং ভক্তরা একাদশীর দিন এই সেবাশ্রমে আসেন। কিন্তু একটাই ব্যাপার, আপনারা যদি একাদশীর দিন আছেন তাহলে কিন্তু খুব আনন্দ উপভোগ করতে পারবেন। কিন্তু একটা প্রবলেম আছে, একাদশীর দিন কিন্তু অন্নপ্রসাদ হয় না, অন্নপ্রসাদের বদলে ফল প্রসাদ হয়। তো ওই দিন কিন্তু 50 টাকার কুপন নেয়, ওই দিন 20 টাকার কুপন, আমি যতদূর জানি ওই দিন 20 টাকার কুপন আপনাদের কুপনের মাধ্যমে ফল প্রসাদ হয়, কিন্তু অন্নপ্রসাদ হয় না, এটুকু আমি একদম শিওর। আপনারা তাহলে বুঝে নিন কোন দিন আসবেন, একাদশীর দিন আসবেন না অন্য কোনো দিন আসবেন। আমার এই সেবাশ্রমটা অপূর্ব লাগছে, তো আমি আপনাদের অনুরোধ করব আপনারা একদিন এই সেবাশ্রমে চলে আসুন, দেখবেন সারাদিন আপনাদের খুব ভালোভাবে কাটবে। এখানে কিন্তু রাত্রি বাস করার কোনো সুযোগ নেই, সকালে আসবেন, সন্ধ্যে আরতি দেখে আপনারা চলে যেতে পারবেন। কলকাতার খুবই কাছে, 1 ঘন্টা জার্নি শিয়ালদা থেকে। তো আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। আমি আপনাদের নানান মঠ মন্দির আশ্রম দেখানোর চেষ্টা করছি, আশা করি আমার চ্যানেল আপনাদের ভালো লাগছে। এই আশ্রমে সুন্দর টয়লেটের সিস্টেম আছে মহিলা ও পুরুষদের জন্য, তাই জন্য আপনারা দূর দূরান্ত থেকে এলে টয়লেট বা বাথরুমের কোনো অসুবিধা হবে না, এইটা জানিয়ে দিলাম। কেননা অনেক দর্শনার্থীরা এই প্রসাদ এবং টয়লেট এই দুটো জিনিস জানতে চান, যেহেতু বয়স্ক মানুষদের জন্য বাথরুমটা কিন্তু খুব এসেন্সিয়াল। কেন আমিও আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে আমারও কিন্তু এই ব্যাপারটা, মানে বাথরুমটা যেন থাকে, যেখানেই যাই না কেন বাথরুমটা থাকলে কিন্তু শান্তি মনে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন। এই আশ্রমের প্রসাদ কক্ষ ও রন্ধনশালা দোতলায়। চলুন একবার দোতলায় গিয়ে ভোগ রন্ধনশালা দর্শন করে আসি। এই আশ্রমের মূল মন্দিরের যে গর্ভগৃহ, সেই মূল মন্দিরের গর্ভগৃহ এখন সংস্কারের কাজ চলছে, তাই জন্য যে এখানকার বিগ্রহ, এই সেবাশ্রমের বিগ্রহ হচ্ছে রাধা বিনোদ বিহারী বিগ্রহ, সেই রাধা বিনোদ বিহারী বিগ্রহকে বাইরে আনা হয়েছে। এখন মন্দিরের ভেতরে সিলিং এর কাজ হচ্ছে, তাই জন্য সিলিং এর কাজ সম্পূর্ণ হওয়ার পরে তারপর বিগ্রহকে ভেতরে রাখা হবে। তো এখন আপনারা যে বিগ্রহকে দর্শন করলেন সেটা কিন্তু মন্দিরের বাইরের যে বারান্দা, সেই বারান্দায় রাখা আছে। আর দেখুন এই মন্দিরের যে চূড়ার কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, খালি মন্দিরের গর্ভগৃহের ভেতরে কাজটা চলছে। আশ্রমের এক সেবায়েত দিদি চালের গুঁড়ো দিয়ে ভগবানের জন্য পিঠা বানাচ্ছেন। এইগুলো কি সব ঠাকুরের বস্ত্র? আচ্ছা, এত ড্রেস, ও এটা রোদ্দুরে দেওয়া হয়েছে। এই যে হচ্ছে, এটা তো ভক্তদের এবং সেবায়তদের খাওয়ার জন্য, এটা তো সেদ্ধ চালের হচ্ছে, কিন্তু বিগ্রহ মানে ঠাকুরকে যেটা দিচ্ছে গোবিন্দভোগ, সেটাই হচ্ছে ব্যাপার। এই আশ্রমের শ্রী রাধারানীর রন্ধনশালা এখন বন্ধ আছে, ঠাকুরের জন্য ভোগ রন্ধন হচ্ছে। এই রন্ধনশালায় ঠাকুরের ভোগ রন্ধন করে পেছনে সিঁড়ি দিয়ে সোজা নিচে নেবে গর্ভগৃহে ভোগ নিবেদন করা হয়। এই সেবাশ্রমের শুরুটা কিভাবে হয়েছে? মানে সেবাশ্রমের শুরু আমি নবদ্বীপ ধাম শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ এবং তেঘুরিপাড়ায় আমার গুরুপাঠ শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ, আমরা গৌড়ীয় মঠের সাধু সন্তগণ দোল উৎসব উপলক্ষে সুন্দরবনে প্রচারে আসতাম। আর সেই সময় এই হরিসভায় একদিন অচানক আমি প্রবেশ করি। আর ইতিপূর্বে আমার গুরু মহারাজ দীক্ষা গুরু পাদপদ্ম নিতুল্লাহ প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীশ্রীমৎ ভক্তিবেদান্ত ছিল বামন গোস্বামী মহারাজ, তিনি তার শিষ্য ছিলেন এখানে তারাপদ মন্ডল ফার্মেসি, খুব ফেমাস বিখ্যাত, ওখানে আসতেন। আর এই হরিসভাতে গুরু পাদপদ্ম প্রত্যেক বছরই হরিকথা করতেন। আর তারই কৃপা আশিসে আমরা এই নবদ্বীপ পরিক্রমার প্রচার করতে করতে
কোনো একদিন আমি অচানক এই হরিসভায় প্রবেশ করি। সালটা ছিল 2009 সাল। আমি 2000 সাল থেকে এইদিকে প্রচারে আসি, আর 2009 সালে যখন আমি হরিসভায় প্রবেশ করলাম, আপনি জাস্ট যে জায়গাটা দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে ভিডিও করছিলেন, ওই স্থানটায় আমি দাঁড়িয়ে ঠাকুরকে দেখে আমার চোখে জল এসে গেল। কি এত সুন্দর বিগ্রহ, খোলা অবস্থা, কালি ঝুল, বছরে একবার ঠাকুরের সিঙ্গার হয়, খুব মানে ময়লা পড়ে আছে। তা আমি জানি না, রাধারানী বলিয়েছেন। তা আমি বললাম যে তোমাদের কি ইচ্ছা হয় না যে বৃন্দাবনের সাধুদেরকে, ঠাকুরকে বললাম, ঠাকুর ইচ্ছা হয় না যে বৃন্দাবনের সাধুদের দিয়ে সেবা হোক? তা শুনেছেন গুরুপাদ পদ্ম এবং রাধারানী স্বয়ং শুনেছেন। পরের বছরেই বার্তা গিয়েছে নারায়ণ গোস্বামী মহারাজের কাছে যে ওনাকে দেখেছিলেন যে বিদেশি এরা তার আগে একটা পরিকল্পনা করছিলেন যে সব মন্দিরের যারা কর্মকর্তা ছিলেন তারা সব 65 আপ হয়ে গেছিলেন। তা প্রতিষ্ঠানটার কোনো এক ব্যক্তির হাতে, যোগ্য ব্যক্তির হাতে প্রতিষ্ঠানটা যদি সমর্পণ করে যেতে পারি, তাহলে মনে হয় প্রতিষ্ঠানটা একটা সুন্দর একটা বাতাবরণ তৈরি হবে। তো এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মনোরঞ্জন ভূঁইয়া, উনি স্ট্রোক হয়ে গেলেন, আর তারপরে চিন্তা ভাবনা করলেন, আর সেই আমারই ডাক পড়লো। রাধারানী হয়তো শুনেছে, বললেন যে গুরুদেব আপনারা যদি মন্দিরের দায়িত্বটা নেন তাহলে খুব ভালো হয়। আমি বললাম যে দেখুন, আমাদের তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, গুরুদেব হেড অফ দি ডিপার্টমেন্ট, ওনার যদি আদেশ হয় তাহলে হবে। তা গুরুদেবকে বললাম। গুরু পূর্ণিমা জাস্ট হয়ে গেল, আর তখন নারায়ণ গোস্বামী মহারাজ মথুরার মঠে ছিলেন। আমি বললাম যে আপনি পূর্বে যে ক্যানিং হরিসভায় যে প্রোগ্রাম করে এসেছিলেন, আপনার মনে আছে? বলছে গুরুদেব বললেন হ্যাঁ আমার মনে আছে। উনি বললেন যে আমি বললাম যে এই হরিসভাটা আপনাকে সমর্পণ, আপনার চরণে সমর্পণ করতে যাচ্ছেন, আপনাকে হ্যান্ড ওভার করতে যাচ্ছেন। বলছে বাহ, ভেরি গুড, খুব ভালো, তুমি খুব তাড়াতাড়ি। আমাদের যিনি ইনচার্জ ছিলেন, আমার শিক্ষাগুরু পাদ পদ্ম, বর্তমানে তিনি আছেন প্রেমানন্দ প্রভু, খুব ফেমাস, বিখ্যাত, খুব আপনার নাম শুনে থাকবেন, বৃন্দাবনে রাধে কুঞ্জে উনি থাকেন। হ্যাঁ, এখন ওনাকে বললে উনি সব ব্যবস্থা করে দেবেন। তা আমি ওনাকে বললাম, সঙ্গে সঙ্গে আমি 15-20 জন বিদেশি ভক্ত দিয়ে দিলেন। আমি 2010 সালের গুরু পূর্ণিমার জাস্ট পরে 1-2 দিন পরেই আমি, মানে ঠিক বর্ষাকাল, আমি এখানে আসলাম। তখন তো ভগ্নস্তূপ ছিল, আর সব বিদেশিদের এনে আমি টেন্ট দিয়ে, টেন্ট ফেলে সেই যে মন্দিরের দায়িত্ব নিয়ে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে আজও সুন্দর একটা বাতাবরণ, পরিবেশ, মানে এই পরিবেশে একটা সুন্দর পরিবেশ। আগামী দিনে আরো ভালো হবে। হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে, যেহেতু একজন ইন্টারন্যাশনাল প্রচারক, তিনি মহাভাগবত, তার চরণধুলি, আর আমার গুরুপাদ পদ্মের সমস্ত মহাভাগবতের চরণধুলি পড়েছে। এই স্থান তো সুন্দরবন নয়, আমি তো এটা মনে করি যেটা বৃন্দাবন, অপ্রাকৃত স্থান, এবং এইভাবে সেবা করছি, আর আমি যেন করতে পারি। আর অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, আর আশা করবো আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও এই আশ্রমের পর আমি বানিয়ে, আর আমার সর্বোপরি আসল যে মহৎ উদ্দেশ্য গুরুপাদ পদ্মের চরণ সান্নিধ্যে থেকে, যে শুধু মন্দিরের সুন্দর সুষ্ঠু ব্যবস্থা নয়, মন্দিরকে সুন্দর চূড়া বানানো, রং করা বা মানুষকে দেখানো নয়, আমরা যেন সনাতন ধর্মাবলম্বী, আমরা যে সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতন যে বৈদিক কালচার, যে আমাদের কৃষ্ণ ভক্তি, আমরা ভক্তির মাধ্যমে, ভক্তি ধর্মকে মাধ্যমে আমরা ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছাতে পারবো। সেই ভক্তি মার্গে যেন সবাইকে আমি আপ্লিত করতে পারি, এবং ভক্তির, যেমন আমাদের সপ্তম গোস্বামী ভক্তির ভগীরথ ভক্তি বিনোদ ঠাকুর যে ভক্তির ধারা এনেছিলেন, সেই ধারাতে যেন সমস্ত ভক্তবৃন্দকে আমি প্রবাহিত করতে পারি, এটাই আমার প্রার্থনা। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। আমি তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হব। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।